আসসালামু আলাইকুম। ইউসুফ আবদুল্লাহ নামটি অত্যন্ত সুন্দর। নামটি প্রথমত খুব বেশি পরিচিত ছিল না আমাদের কাছে। কারণ তিনি ছিলেন তখন আইবিএ, দ্যাট ইজ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট, সেখানকার প্রফেসর। ইউসুফ আবদুল্লাহর সাথে পরিচয় হয় আমাদের ২০১০ সালে। উনি একজন ট্রাস্টি হিসেবে যোগদান করেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে। সেই সূত্র ধরে ইউসুফ আবদুল্লাহ আসেন আমাদের সাথে পরিচিত হতে এবং আমাদের সাথে পরিচিত হয়ে একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দেন। স্পিচের সুন্দর বক্তব্য ছিল। বক্তব্যে তার একটা ভাষা ছিল, "আমি আপনাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি একটি ক্ষুধাভীরু হুম, হুম, আমি একটি অত্যন্ত ক্ষুধাভীরু মানুষ।" যখন তিনি বলেছিলেন, "আমি একটি অত্যন্ত ক্ষুধাভীরু মানুষ", তখন তার সম্পর্কে আমার সন্দেহ হয়েছিল। সন্দেহ হয়েছিল এজন্য যে, কোনো খোদাভীরু বা আল্লাহভীরু মানুষ, কোনো মুত্তাকি মানুষ বলে বেড়ায় না, "আমি একজন মুত্তাকি, আমি একজন খোদাভীরু মানুষ।" পরবর্তীতে আস্তে, আস্তে করে তার রূপ প্রকাশ পেতে থাকে। আমি অনেক রূপ, অনেক ধরনের মধ্যে সংক্ষেপে তার কিছু কথা তুলে ধরবো। আজকে পত্রিকায় বা কালকে পত্রিকায় দেখেছি তার ইউনিভার্সিটির দখল নিয়ে একটি প্রতিবেদন। আর সেই প্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। আমি চাক্ষুষ দেখেছি কিভাবে ইউনিভার্সিটিটি তিনি দখল করেছেন এবং কোন ধরনের ফাইন্যান্সিয়াল মেকানিজম তিনি নিয়েছিলেন। পত্রিকার সারসংক্ষেপ থেকে আমার কথা পত্রিকার একটি সারসংক্ষেপ হবে। কারণ পত্রিকায় যত কথা এসেছে প্রতিবেদনটিতে আমি তত কথা বলব না এই পরিসরে। ইউসুফ আবদুল্লাহ ছিলেন আমাদের সাবেক নর্দার্ন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল হক স্যারের ছাত্র এবং স্যারের সুপারভিশনে উনি পিএইচডিও করেছেন আইবিএতে। ডক্টর শামসুল হক স্যারও একসময় আইবিএ প্রফেসর ছিলেন এবং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যখন বিশ্ববিদ্যালয়টি আর্থিক সমস্যায় পতিত হয়, তখন প্রফেসর শামসুল হক স্যার একটা প্রস্তাবনা দেন যে, "আমার কাছে একজন রিচ পিপুল আছে। সে অত্যন্ত ভালো মানুষ। সে আইবিএর প্রফেসরও বটে। তাকে তোমরা ট্রাস্টি হিসেবে নিতে পারো।" এই সূত্র ধরে ইউনিভার্সিটির তৎকালীন এক্সিস্টিং ট্রাস্ট মেম্বার্স বা ট্রাস্টিস তাকে ট্রাস্টি হিসেবে গ্রহণ করে থাকেন এবং তিনি বলেন যে, "ওকে, আমি জয়েন করব ঠিকই, কিন্তু আমি চেয়ারম্যান পদ নেব এবং আমি সমস্ত আ ঋণ দেনা শোধ করে দেব এবং ইউনিভার্সিটির জন্য পার্মানেন্ট ক্যাম্পাসও তৈরি করব।" কারণ তখন পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা ছিল। এই সূত্র ধরেই উনি আ ইউনিভার্সিটিতে আসেন। উনি কিছু জমি দেখান সাভারে যে এই জমিগুলোর উপরে দিবে, যে পার্মানেন্ট ক্যাম্পাস হবে, ম্যাপ দেখান ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু করেন। যার কোনো কিছুই তিনি পরবর্তীতে করেন নাই। এবং ব্যাংক লোনগুলি শোধ করার জন্য তিনি একটি সুন্দর মেকানিজম আ প্রয়োগ করেছিলেন। সেটি হলো রিনিউয়াল অফ দ্য লোনস। ডেটগুলি প্রত্যেকটি উনি রিনিউয়াল করে নিয়েছিলেন ব্যাংকের সাথে কথা বলে, যোগসাজশ করে এবং আওয়ামী লীগের ক্ষমতা প্রভাব খাটিয়ে। তাতে যেটি হয়েছিল, তাকে একটি টাকাও পকেট থেকে দিতে হয় নাই। সুতরাং তিনি বিনা পয়সায় ইউনিভার্সিটির মালিক হয়ে গেছেন। যেটি মালিক আসলে ঠিক না, ট্রাস্টি হয়ে গেছেন। পরবর্তীতে উনি সবাইকে বলেন, "ওকে দেখো, আমি যেহেতু সব টাকা আমার দিয়েছি, তোমরা এখান থেকে আস্তে, আস্তে করে চলে যাও।" এবং আ ঠিক কিছু চলে যান। ১ম চলে যান যিনি উনার নাম ভুলে গেলাম, উনি ডিরেক্টর অ্যান্ড ট্রাস্টি ছিলেন। উনি চলে যান। তারপরে তারপরে তৎকালীন ট্রেজারার জনাব আবু বকর সিদ্দিক উনি মারা যান। তারপরে আস্তে করে উনি আ অন্যদেরকে প্রেশার ক্রিয়েট করে চলে যেতে বাধ্য করেন। এই যে প্রেশার ক্রিয়েটের ঘটনাটা আরেকটু পরে আমি বলব যে উনি কিভাবে প্রেশার ক্রিয়েট করতেন। যাই হোক, এইভাবে উনি পুরো বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং আস্তে, আস্তে করে ইউনিভার্সিটির যত ধরনের খরচ ছিল প্রত্যেক
ধরনের খরচ উনি কাট করতে শুরু করে দেন। এটি কিছুটা করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মাধ্যমে। তাকে বলেন, স্যার আমি আপনি এটি করে দেন, তাহলে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেব। এটি উনার একটা চিরাচরিত বৈশিষ্ট্য এবং স্ট্র্যাটেজি যে উনি কাউকে সুবিধা দিতে চেয়ে কাজ করে নেন, পরবর্তীতে সুবিধা দেন না, লাইক ব্রিটিশ স্টাইল। এবং উনি এভাবে করতে থাকেন। শিক্ষকদের এবং কর্মচারী, প্রফেসরদের, কর্মকর্তাদের সুবিধা, ফাইন্যান্সিয়াল সহ নন ফাইন্যান্সিয়াল সকল কিছু সুবিধা কাট করতে থাকেন এবং উনি এভাবে ইউনিভার্সিটিটা চালাতে থাকেন। যার ফলশ্রুতিতে ইনক্লুডিং মি অনেকেই ইউনিভার্সিটি সুইচ করে ফেলেন এবং ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে সুইচ করতে থাকেন। এবং ইউনিভার্সিটি যেহেতু পুরাতন প্রফেসররা সুইচ করতে থাকে, তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট কমতে শুরু করে, নাম্বার অফ ইনটেক কমতে শুরু করে, তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। পরবর্তীতে তিনি এটি সমাধান করার পরিবর্তে দুর্নীতি আরও বাড়িয়ে দেন। তিনি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট, স্টুডেন্টদের কাছ থেকে টিউশন ফি সহ অন্যান্য ফি নেওয়ার পরিবর্তে কিছু ফি নেন উনি ব্যাংকে দেখানোর জন্য অডিটকে, এবং বেশিরভাগ ফি ইউসুফ আবদুল্লাহ নেওয়া শুরু করেন ক্যাশের মাধ্যমে, যেগুলি ক্যাশে নেন বস্তাবন্দি করে উনি বাড়িতে নেওয়া শুরু করেন। এভাবে উনি চলতে থাকেন এবং সাভারে যে ক্যাম্পাসটি তিনি করতে চেয়েছিলেন সে ক্যাম্পাসটি আর করেন না এবং সরকারকে উনি ম্যানেজ করেন। পরবর্তীতে যখন উনি আরও কাজ করেন এবং দুর্নীতি চলতে থাকে, পরবর্তীতে যেটি হয় সেটি হচ্ছে উনি আশকোনা, near about airport. I never went there, but that is the place উনি ক্যাম্পাসের জায়গা কেনেন এবং দীর্ঘ সময় পরে কিছু বিল্ডিং করেন, সেখানে যান। এবং প্রচলিত আছে যে উনি যাদের কাছ থেকে সেখানে টাকা নেন, বিল্ডিং জায়গা নেন, সেখানেও উনি সকল টাকা পরিশোধ করেন না। এটা তার পুরাতন বৈশিষ্ট্য, মানুষের টাকা না দেওয়া। এবং সেখানে উনি টাকা না দিয়ে বিল্ডিং করেন, আস্তে আস্তে করে স্টুডেন্ট ট্রান্সফার করতে থাকেন। সেখানকার যারা ল্যান্ড প্রপার্টির মালিক ছিল, যে রিয়েল এস্টেট কোম্পানি, তাদের সাথে তার গ্যাঞ্জাম হয়। তিনি স্টুডেন্ট নিয়ে মুভমেন্ট করান, মাস্তান নিয়ে যান, বিভিন্নভাবে তিনি দখল করান। এবং বলে রাখি, তিনি নিজেও একজন রিয়েল এস্টেট বিজনেসের মালিক এবং তার রিয়েল এস্টেট কোম্পানির নাম যতদূর মনে পড়ে প্রাসাদ। তার ঢাকাসহ কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, সেটি তিনি করে থাকেন। দখলদারিত্বে তার অত্যন্ত পারদর্শিতা রয়েছে। উনি এইভাবে চালাতে থাকেন এবং দুঃখজনক হলো সত্য যে নর্দার্ন ইউনিভার্সিটির পুরাতন ট্রাস্টিরা যে সকল সম্পদ নর্দার্ন ইউনিভার্সিটির নামে কিনেছিলেন, উনি একটা কারণ বাজারে একটা বড় বিল্ডিং ছিল, সেটি বিক্রি করে টাকা নিয়ে নেন এবং মিরপুরে কিছু জায়গা ছিল, সেখান থেকে উনি টাকা নেন। রিয়েল এস্টেট কোম্পানি ছিল নর্দার্ন ইউনিভার্সিটির, নর্দার্ন রিয়েল এস্টেট, সেখান থেকে উনি টাকা নিতে শুরু করেন। অর্থাৎ তিনি শুধু নিতেই শুরু করেন এবং পরবর্তীতে আমরা মনে হয় শেষ পার্সন যারা রিজাইন দেওয়ার পরে টাকা পেয়েছি। টাকাটি ছিল প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং দ্য লিভ লিভসেল আর্ন লিভের টাকা, এগুলো আমরা পেয়েছি। আমাদের পরবর্তীতে যারা ইউনিভার্সিটি থেকে রিজাইন দিয়েছেন, তাদেরকে তিনি আর কোনো টাকা পয়সা দেন নাই, কোনো ধরনের কোনো টাকা পয়সা দেন নাই, না প্রভিডেন্ট ফান্ড, না লিভ অফ আর্ন লিভ, কোনো ধরনের টাকা দেন নাই। সকল টাকা তিনি মেরে খেয়েছেন। একমাত্র শক্তি তার বাংলাদেশ আওয়ামী লীগ। এখন ইউনিভার্সিটির টিচার সহ অনেকে সোচ্চার হয়েছেন, তারা এই টাকাগুলি পেতে চান। আমার মনে হয় সব চাওয়া পাওয়া অন্যান্য দুর্নীতির সাথে সরকারের উপর যদিও চাপ সৃষ্টি করছে, তারপরও আমার মনে হয় জাস্টিসের জন্য যে স্বাধীনতা হয়েছে, এই কোনো না কোনো সময়ে জাস্টিস হবে। তবে আমি অনুরোধ করব যেন এই জাস্টিসের পেছনে যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, এবং যারা পাশ করে গেছেন, গ্র্যাজুয়েট হয়েছেন এখান থেকে, তাদেরও যেন কোনো ক্ষতি না হয়। কারণ এই জন্য বলছি যে তারা তো অ্যালামনাই। সুতরাং ইউনিভার্সিটির
সুনামের সাথে অ্যালামনাইদের সুনামেও এবং মার্কেটে তাদের আহ, নাম, যশ, খ্যাতি এগুলোর উপর নির্ভর করবে। সো যেভাবে লেখালেখি হচ্ছে, আন্দোলন হচ্ছে, হতে থাক আমার মনে হয়, কিন্তু ইউনিভার্সিটিও চলতে থাক। এবং আহ, উম, এই ব্যস্ততার মধ্যেও যদি আমার কথা সরকারের কোনো পর্যায়ের দায়িত্বশীলের কাছে পৌঁছে, তাহলে আমি বিনীত অনুরোধ জানাবো যে আহ, উম, ন্যায় বিচারের সাথে সাথে যেন ন্যায় বিচার চলতে থাকুক, কিন্তু ইউনিভার্সিটিটা যেন বন্ধ না হয়, ক্লাস কার্যক্রম যেন বন্ধ না হয়, পরীক্ষা সহ অন্যান্য কোনো কিছু যেন বন্ধ না হয়। দোষীরা শাস্তি পাক। এবং সকল প্রাইভেট ইউনিভার্সিটি, আমি ঘটনাক্রমে আহ, চাকরি করেছি দুটো ইউনিভার্সিটিতে এবং আমি জানি, এবং আমার বলতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটি একটা ঠোঁটস্থ রয়েছে, আমি এটি ইমপ্লিমেন্ট করেছি। আমি জানি এবং দেখেছি যে ট্রাস্টিরা ইউনিভার্সিটির মালিক না বটে, এটি 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 ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী, কিন্তু সকল টাকা পয়সা তারা বিভিন্নভাবে তাদের অ্যাকাউন্টে নিয়ে যান, দেশের বাইরে পাঠিয়ে দেন, অন্যান্য তাদের যে বিজনেস কনসার্ন থাকে সেখানে কাজে লাগান। এক কথায় ইউনিভার্সিটি থেকে তারা শত শত কোটি টাকা, নট 1-2 টাকা এরকম, এইরকম না, শত শত কোটি টাকা তারা নিয়ে চলে যান বিভিন্নভাবে, এবং ক্যাশে নিয়ে চলে যান, ক্যাশে নিয়ে চলে যান। তার জন্য আমি অনুরোধ করব সংস্কারের মধ্যে যেন এগুলো আসে। এবং বিএনপি যে নির্বাচন করছেন, আপনারা ধৈর্য ধরুন, আহ, আহ, দেশকে সহযোগিতা করুন। আপনারা তো 2 বছর বৈধভাবে এবং এক টার্ম খানিকটা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন অল্প সময় হলেও, এবং আপনারা এই দুর্নীতিগুলো সমাজ থেকে দূর করতে পারেন নাই, কোনো ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারেন নাই। সুতরাং যারা কাজ করছে তাদেরকে সুযোগ দেন, আপনারাও শান্তি পাবেন, সবাই মিলে শান্তি পাবো আমরা ইনশাল্লাহ। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।